বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন, কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারি যে ভারতের গুরুত্ব আমাদের কাছে এতই যে আমরা ভারত বিষয়ক একটি মন্ত্রণালয় করেছি। এই ভিডিওটায় ওখানে বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে, আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই। ওনার নাম আমি এইমাত্র ভিডিওটা এডিটিং করতে যাওয়ার সময় আমার এডিটর আমাকে বলেছে তার নাম ববি হাজ্জাজ। আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, ওখানে ভিডিওটায় বলেছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, যোগ্য জায়গায় বসে আছে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা জোক তৈরি হয়েছে। নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। যারা গত 17 বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে, কোনদিন বলতে পারে না হাসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই, আগে নির্বাচন দিতে হবে, এখন নির্বাচন দিতে হবে, আজ নির্বাচন চাই, জুন মাসে নির্বাচন চাই, এ ধরনের কথা কেউ বলতে পারে না। এখন মির্জা ফখরুল নির্বাচন চায়, আমির খসরু মাহমুদ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, সবাই নির্বাচন চায়। এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? দর্শকবৃন্দ, এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? আপনার মনে আছে আমি যখন টকশো গুলো করতাম, আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ। আমার ভাই বোনেরা, আমার দর্শকবৃন্দ, আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ? হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আপনাদের আমার কথাটা মনে আছে? এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না, তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। এখন তাদের কষ্ট। বিএনপি কে বলছে আয় তুই বগলে আয়, তোর কতগুলা গরু ছাগল কুত্তা হারামজাদা আছে না, তোদেরকে দিয়ে সরকার বানাই দিব বাংলাদেশে। লেন্দুব দর্জি খালেদা জিয়া কইছে তোরে লেন্দুব দর্জি বানাবো, তুই তাড়াতাড়ি দৌড়ে আয়। দর্শকবৃন্দ, আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন? বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেন্দুব দর্জির মতো আচরণ করবেন না, লেন্দুব দর্জির মতো কথা বলবেন না। কে বলেছিলেন আপনাদের মনে আছে? আমার মনে আছে, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো। স্টেটমেন্ট, একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে, বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুব দর্জির মতো কথা বলবেন না,
লেন্দু দর্জির মতো আচরণ করবেন না। বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে। ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে, হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে। বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রীর কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুর দর্জি বানাবো। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। লেন্দুর দর্জি 1 কে? মির্জা ফখরুল। লেন্দুর দর্জি 2 আব্দুল আউয়াল মিন্টু। লেন্দুর দর্জি 3 আমির খসরু মাহমুদ। লেন্দুর দর্জি 4 মির্জা আব্বাস। লেন্দুর দর্জি 5 ইকবাল হোসেন টুকু। লেন্দুর দর্জি 6 সামাও বায়েদ। লেন্দুর দর্জি 7 সালাউদ্দিন। আপনাদের কারো সন্দেহ আছে? ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে, র তাকে তৈরি করে দিয়েছে। বুঝেছেন? এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুর দর্জির সরকার গঠন করবে। হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই, তারেক জিয়াকে তাদের দরকার নাই। কেন দরকার নাই? বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না। তো জনাব তারেক রহমান, তার শরীরে তো জিয়ার রক্ত, ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না। দেয়ারফর বেগম জিয়া দেশে ছিল, তাকে বাইরে জোর করে পাঠাও। তারেক রহমানের মামলাগুলো ঝুলায় রাখো, সে যাতে দেশে না আসে। আর মির্জা ফখরুল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না। এ হচ্ছে বিএনপি। দর্শকবৃন্দ, তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন। আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট, যারা নির্বাচন চায়, যারা নির্বাচনের জন্য গলা শুকায়, তাদের টার্গেট জনগণের কল্যাণ না, তাদের টার্গেট দেশের উন্নয়ন না, তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না। তাদের টার্গেট একটা, ওয়ান এন্ড অনলি টার্গেট, ডক্টর ইউনূস খেদাও আর ভারত বাঁচাও। দর্শকবৃন্দ, ঠিকই শুনেছেন, তাদের টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেদাও আর ভারতকে বাঁচাও। ভারত মরে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত এত লম্বা, 55,000 বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে, খালি চাটে না। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পৌঁছে। ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যথা পায়, মির্জা ফখরুল তত চিল্লায়। ভারত যত ব্যথা পায়, আমির খসরু তত চিল্লায়। ভারত যত কষ্টে থাকে, বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন, আহারে মরে যাচ্ছে। নির্বাচন, আসল কথা কি? কথা একটা, ইউনূস খেদাও, ভারত বাঁচাও। বিএনপির মূল মন্ত্র একটা, বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোনো মূল মন্ত্র না, 31 দফা তাদের কোনো মূল মন্ত্র না, বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্র না,
বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোনো মূল মন্ত্র না। তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া। দর্শকবৃন্দ, বাংলাদেশের মিথ্যাচারী, বাংলাদেশের সামাজিক পতিতা, শুয়োরের বাচ্চা প্রথম আলো, মতি এবং মাহফুজা নামের মতো ডেইলি স্টার, যেই লিডার কোন রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে, শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিট দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন, তার আত্মীয় স্বজনটা আগে চলে যেতে বলছেন, শেখ রেহানার ইয়ার আগে চলে গেছেন, উনি চলে গেছেন, তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি, আর মানে এটা কারণটা কি? আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে। মানে এটা কিরকম, এটা একটা উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন? ফ্যাসিবাদের অভিযোগ নিয়ে ক্ষমতা হারানো দল আওয়ামী লীগকে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে দেশের সেনাবাহিনী। ক্যান্টনমেন্টের অভ্যন্তরে এমনই এক চাঞ্চল্যকর পরিকল্পনা চলমান বলে দাবি করেছেন হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি এক দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরেছেন তিনি, যাতে এনসিপির এই সদস্যের দাবি আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছে ক্যান্টনমেন্ট, যা মেনে নেওয়া অনৈতিক কাজ ছাড়া কিছুই নয়। পোস্টের শুরুতেই হাসনাত লিখেন, 11 মার্চ, সময় দুপুর 2:30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। হাসনাত বলেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। এরপরই হাসনাত ক্যান্টনমেন্টে হওয়া সেই বৈঠক নিয়ে লেখেন, আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। হাসনাতের ভাষ্যমতে এর উত্তরে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, ইউ আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। হাসনাত উত্তরে বলেন, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। এরপরে মিটিং অসমাপ্ত রেখেই তাদের চলে আসতে হয়। হাসনাত অতীত মনে করে লিখেন, জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে, কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরাও সব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়ে হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টকে চাপ অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও
এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। সবশেষ হাসনাত লিখেন, আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের যে আপা, এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ঢাকায় অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে, আমাদের যা লাগবে তাই দিবে, আমাদের পরিবারকে সেটেল করে দিবে। আমরা তো আপার কথা শুনি নাই, আমরা তোর আপার কথা এগুলো শুনি নাই। আমরা চাইলে ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম। দালালি কোনটাকে বুঝাস? তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম। তোর আপার সাথে যারা ন্যূনতম যাদের গণতান্ত্রিক আমি না, যারা ফেসিবাদের পক্ষের, তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোনো ভদ্রতাও না। একটা ফেসিবাদের দূষরের ন্যূনতম কোনো রাজনৈতিক অধিকার নাই। সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন, যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন, যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না, চুপ করে থাকেন, ন্যূনতম লজ্জা শরম কিচ্ছু নাই বেটা। বিদেশে বসে বসে ইয়া করছিস। সাদ্দাম ইয়াতে বলতি না যে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, সবকিছু মনে রাখা হবে। ওই বিদেশে গিয়ে পালায় মনে রাখছিস বেটা, দেশে থেকে ফেস করতে। আমরা জানি তো যখনই জানছিস যে ইয়া পতন হবে, এর আগে পালাই গেছিস। তোরা তো আন্দোলন ফিক্স করতে পুলিশের সাথে সমঝোতা করে, পুলিশকে আগে ফোন দিয়ে সমঝোতা করতে যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে, তোরা কোন জায়গায় থাকবে। আমরা এগুলো জানি না, আমরা এগুলো পরে আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো, ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী শক্তিকে উৎখাত করে আজকে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছি। আর বিদেশে বসে বসে এখানে অমিপিয়াল আর হারপিক মজুমদারকে ভর করে আর তোমাদের জাতির পিতা, নতুন জাতির পিতা, আমেরিকান জাতির পিতাকে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা। আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল, যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই। ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে, নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে। এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে ওরা ক্ষমতায় আসবে। তোমার আপ্পা না বলতো মাঝে মাঝে, তোমাদের আপা, যে আটলান্টিক ওই পারে না গেলে কিছু হবে না। এখন তোমরা কি আটলান্টিক ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ, মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে। এত সহজ না। এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না, এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য। যে গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন এত বছর ধরে চলেছিল, সেগুলোর উৎখাতের জন্য। ভারতের সেনাপ্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে। কেউই প্রফেসর ইউনুসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে। বিএনপি কোনো সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায়। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। নতুন প্রজন্মের রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে ভারত এবং বিএনপি উভয়ই খুব বিচলিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। একদিকে মোদি যুক্তরাষ্ট্র দৌড়াচ্ছে, আরেকদিকে ভারতের সেনাপ্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং তারা কেউই প্রফেসর ইউনুসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে। বিএনপি কোনো সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায়। বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে, অথচ 1500-র উপর ছাত্রছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য। আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কারবিহীনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে, কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না। এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো, বাংলাদেশের মতামতকে, ইচ্ছাকে, চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না। বিএনপি এখন তাই শুরু করেছে। আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না। বিএনপি ভুলে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল, 16 বছর পরে হলেও কিন্তু এই
নতুন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আজকে গত 16 বছরে ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত, ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে? গত অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনূস কেন কাজ করতে পারছেন না, ওনার কারণ আনতে সংস্কার করতে দেওয়া হচ্ছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। সুতরাং সংস্কার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনে আরো সংস্কার দেখতে পারবো। তাই জনগণ চায় 1500 বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যেন যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য, তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। আপনারা ইদানিং দেখেছেন যে মোদি অনেক আশা নিয়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলবে, সেই ইচ্ছা এবং আশা নিয়ে ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু সেখানে মোদি অপমানিত হয়ে এবং হাস্যের পাত্র হয়ে আবার ভারতে ফিরে এসেছে। সেই আমির খসরু, আব্দুল আওয়াল মিন্টু, মির্জা ফখরুল ইত্যাদি ইত্যাদি দেশে এখন এরাই হচ্ছে আওয়ামী প্রেমিক এবং ভারত প্রেমিক। এবং তার সাথে বিএনপির প্রচুর ছেলেপেলেকে লেলিয়ে দিয়েছে সারা বাংলাদেশে চাঁদাবাদি করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে। তারা এতটাই বিএনপির প্রতি এতটাই নির্মম হয়ে উঠেছে নিজেরাই, নিজের দলের প্রতি, যে প্রতিনিয়ত তাদের এইসব কর্মকাণ্ডে তারা নিজেরাই বিএনপির কবর রচনা করছে। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে খুনি হাসিনা বিদায় নিয়েছে, আল্লাহ তাকে বিতাড়িত করেছেন। ঠিক একই কায়দায় সেই পথে হাঁটছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যারা ভারতের সাথে মধুর সম্পর্ক রেখে নিজেরা এখন বলে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিন, নির্বাচন দিন, নির্বাচন দিন। আপনারা যদি মনে করেন নির্বাচিত সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আসেনি, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলে চলেছেন, এই লোকটার এই বয়সে মাথাটা এতই খারাপ, তার নিজের মেয়ে থাকে অস্ট্রেলিয়াতে, মেয়ের জামাই থাকে অস্ট্রেলিয়াতে, সেখানে তাকে অনেক টাকা দিতে হয়, যার ফলে সে রাজনীতি থেকে অবসরে যাবে না। এইভাবে আস্ত এক একটি নরপশু রয়েছে বিএনপির মাঝে, আস্ত এক একটি লেন্দুক দর্জি রয়েছে বিএনপির মাঝে, আস্ত এক একটি অশিক্ষিত মূর্খ গন্ডার ভারত প্রেমী রয়েছে বিএনপির মাঝে। আপনারা যদি মনে করেন খুনি হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিল, তো যারা আপনারা মনে করে চলেছেন তারা সবাই তাদের নিজস্ব বানানো স্বর্গে রয়েছেন। আবার যারা মনে করে চলেছেন তারেক জিয়ার মতো একজন মূর্খ সে কিনা দেশ পরিচালনা করবে, আবার তার মা একে একে কয়েকবার দেশ পরিচালনা করেছে, খুনি হাসিনাও করেছে। মনে রাখবেন, সজীব অজেদ জয় বলেন, পুতুল বলেন, আবার তারেক জিয়া বলেন, হাসিনা এবং খালেদা বলেন, এরা আমাদের এই বাংলাদেশকে
কখনো পরিচালনা করার শক্তি রাখেনি, পরিচালনা করতেও পারেনি, বরঞ্চ এই দেশটাকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিল। এখন বিএনপি নতুনভাবে ভারতের রয়ের হয়ে খেলছে এবং লেন্দুক দর্জি হয়ে এই বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে, যিনি সবেমাত্র এই 2025 সালের রমজান মাসে যখন ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্বের সবাই কথা বলছে, তখন তিনিও বলছেন যে ইসরায়েলকে এই যুদ্ধ বন্ধ করতে হবে। এই গাজাতে, এই ফিলিস্তিনে নারী শিশু যেভাবে দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাদেরকে যেভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে, এই যুদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চান না। বাংলাদেশের জামাতে ইসলাম একদিকে পুরা বাংলাদেশ জুড়ে লক্ষ কোটি টাকা খরচ করে তারা র্যালি বের করছে, আরো অন্যান্যরাও এই জামাত শিবিরের প্রোডাক্ট। আপনারা সবাই জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি কিনা এই জামাতের হয়ে আবার ইসরায়েলি পণ্যের অতীতকাল থেকে বিজ্ঞাপন দিয়ে আসছেন। তো এই দুমুখ জামাত শিবির, এদেরকে যদি বাংলাদেশের মসনদে নিয়ে আসেন, তাহলে এরা চোরকে বলবে চুরি করো, গৃহস্থে পেয়ে বলবে সজাগ থাকো। এই মুনাফিকিন, এরা এতটাই মুনাফিক যে একদিকে এই মিজানুর রহমান আজহারি কিনলে এই পানি কোকাকোলা কোম্পানির ইসরায়েলি প্রোডাক্ট, এর বিজ্ঞাপন দিয়ে চলেছে, আর অন্যদিকে জামাত শিবির র্যালি বের করছে ইসরায়েলের বিরুদ্ধে। এই দুমুখ নীতি আমাদের দেশের জামাত শিবিরের গ্রামে যারা বসবাস করে কর্মীরা জানে না। আমার নিজের গ্রামের যারা জামাত শিবিরের কর্মী রয়েছে এরাও জানে না। তো আমি আপনাদের সকলকে বলবো, এক অপদার্থদেরকে বিদায় করার জন্য ছাত্র জনতা এক হয়েছিল, প্রবাসীরা এক হয়েছিল, যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে আমরা এই দেশের প্রধান আসনে বসানোর এই সৌভাগ্য অর্জন করতে পেরেছি। এই অর্জন ভারত কখনো পছন্দ করবে না। এর জন্য আমাদের দেশে ভারতের গোয়েন্দা সংস্থা তাদের যারা এজেন্ট রয়েছে, আর্মিদের ভিতরে, এয়ারফোর্সের ভিতরে, নেভিদের ভিতরে, পুলিশের ভিতরে, আনসারদের ভিতরে, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তাদের লোক রয়েছে। আবার বিএনপির ভিতরে, আওয়ামী লীগের ভিতরে, জামাত শিবিরের ভিতরে, পীর মুরিদের ভিতরে, আবার হিফাজতের ভিতরে, তরিকতের ভিতরে, তবলিগি জামাতের ভিতরে, কওমি এবং আলিয়ার ভিতরে এই গোয়েন্দা সংস্থা তার এজেন্ট নিযুক্ত করে রেখেছে। আর এদের বড় বড়রা আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপছন্দ করে চলেছে। আর 18 কোটি মানুষের অধিকরা আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়ে খুবই খুশিতে রয়েছে, খুবই আনন্দে রয়েছে, খুবই মতওয়ারা হয়ে আছে। এই রমাদান 2025 সালে বাংলাদেশ হওয়ার পর থেকে এমন একটি রমাদান কাটছে যে রমাদানে কারোর তারাবিতে কারেন্ট চলে যাচ্ছে না, তারাবি পড়তে অসুবিধা হচ্ছে না, কারোর ইফতারের সময় কারেন্ট যাচ্ছে না। আবার এদেশের খাদ্যদ্রব্য, মাছ মাংস, তরি তরকারি, ফলমূল এতটাই সস্তা যে সবার নাগালের ভিতরে রয়েছে। এমনকি দেশের মানুষ স্বস্তিতে বলছে যে এত সুন্দর একটি রমাদান বাংলাদেশ হওয়ার পরে আমরা পাইনি, যে আমাদের কারেন্ট চলে যাচ্ছে না। তো সব দিক থেকে এই দেশকে গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প নেই। কিন্তু এই ধর্মের নামে যারা
এই আট্রসি বলেন, এই চরমোনাই বলেন, এই মাইজ ভান্ডার বলেন, এই হিফাজত বলেন, এই তরিকত বলেন, এই জামাত শিবির বলেন, এই হিজবুত তাওহীদ আর হিজবুত তাহরীর বলেন, এরা সবাই মরিয়া হয়ে উঠেছে এই দেশে গোলযোগ সৃষ্টি করা হোক। অথচ সুন্দরভাবে পরিচালনা করেই চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আল্লাহ তাআলার পৃথিবীতে এমন একজন ব্যক্তি যে আমাদের এই বাংলাদেশের তিনি জন্ম। এই বাংলাদেশি ইনাকে বিশ্বের মানুষ সবাই এমন ভাবে সম্মান জানায়, এমন ভাবে শ্রদ্ধা জানায় যে এই রকম আর একজন পড়ালেখা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আর অন্তত নেই। এরপরেও আমাদের দেশের এই যারা লেন্দুক দর্জি টাইপের ভারত প্রেমী রয়েছে, এরা সবাই লেগে আছে ইলেকশন দাও, ইলেকশন দাও, ইলেকশন দাও। আপনারা একটু সোচ্চার হন। এই মৌলবী সমাজ যারা ধর্মজীবী করে খায় আমাদের দেশে, যারা এখানে যুদ্ধ বাঁধানোর জন্য ভারতের কাছ থেকে ট্রেনিং নিয়েছে, আর ট্রেনিং কোথায় যেয়ে নিয়েছে? ভারত নিজ দেশে ডেকে বিভিন্ন কায়দায় ট্রেনিং দেওয়া হয়েছে। আবার বাংলাদেশের জেলে নিয়ে এমন এমন ধর্মজীবী আগুনখোর বক্তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে যে তারা আজ এই দেশটা, কেউ বলছে হয় খিলাফত না হয় শাহাদাত, আবু তহা আদনান। আবার গজওয়া হিন্দ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, যার সমর্থনে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা একটি আয়াত সত্যায়িত না। গজওয়া হিন্দ কোরআনে নেই। আবার গাজী ইব্রাহিম, তাকেও জেলে নেওয়া হয়েছে, আবু তহা আদনানকেও জেলে নেওয়া হয়েছে, সেখান থেকে বেরও করা হয়েছে। তার দিয়ে কাজ নিচ্ছে ইমাম মেহেদী আসছে, যার কথা কোরআনে নেই, একটা ভুয়া মতবাদ প্রচারকারী। ঠিক একই কায়দায় আমির হামজা, তার দিয়ে আবার কুষ্টিয়া এলাকা, বৃহত্তর যশোর এলাকা কি করা হচ্ছে? এদেশের মানুষের এই অংশকে পথভ্রষ্ট করে বলছে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কোনো আয়াত সে কোরআনে পায়নি। আবার আর একদিকে রয়েছে তাদের পালিত এমন কিছু গুন্ডা মৌলবী যাদেরকে জেলে নিতে হয়নি। তার ভিতরে তাহিরি নামক একজন রয়েছে, চরমোনার পীর নামে একজন রয়েছে, আট্রসির পীর রয়েছে। এরা সবাই ভারত প্রেমী, এরা সবাই রয়ের হয়ে কাজ করে। মনে রাখবেন, আপনারা যদি আজ ভুলে যান যে চরমোনাই পীর খুব ভালো কিছু এই দেশের জন্য করে দিবে, কখনো করে দিবে না। কারণ চরমোনাইয়ের পীর নিজে রেজাউল করিম আজ তার বাবার ব্যাপারে, ফজলুল করিমের ব্যাপারে বলছে, আমার বাবা আমাদেরকে রাজনীতিতে যেতে নিষেধ করেছেন, আমরা এই ধর্মের পীর মুরিদি এই ব্যবসাটা ধরে রেখেছি। যদিও আজ তারা জামাত শিবিরের বিরুদ্ধে চিরকাল অপপ্রচার করেছে, সেটাকেই আজ তারা মেনে চলেছে, তাদের সাথে আজ জোট করেছে। হেফাজতের মামুনুল হক যদি তার ধর্ষণের কারণে লিঙ্গ কর্তন করে দেওয়া হতো, এদেশের 1,20,000 ধর্মের খোয়াড়ে অন্তত আমরা কখনো শুনতাম না এই মাদ্রাসাগুলিতে বলৎকার এবং ধর্ষণ আর জোরপূর্বক ছাত্রদের পাছা মারা হচ্ছে, এগুলো কখনো হতো না যদি শুধু একজন মামুনুল হকের এই ধর্ষণের কারণে তার লিঙ্গকে নিস্তেজ করে দেওয়া হতো, যেটা কোরআনের বিধান মতে 5 নম্বর সূরা আল মাইদার যখন 38-39 আয়াত আমরা দেখি, সে আর একজনের ইজ্জত চুরি করেছে। ইজ্জত চুরি করার কারণে সেই চোরের চুরির সেই হাতকে কর্তন করে দেওয়ার কথা কোরআন বলে। তো যারা ধর্ষক তাদের লিঙ্গকে নিস্তেজ করে দেওয়া, এটি হচ্ছে কোরআনের বিধান। ঠিক একই কায়দায় আজ যারা বলে চলেছে যে দজ্জাল আসবে, হিজবুত তাওহীদের একজন হুসাইন মোহাম্মদ সেলিম লেগে আছে দজ্জালের সভ্যতা নিয়ে, সে লেগে আছে জামানার ইমাম হয়ে আজ
আমাদের দেশের এক অংশ মানুষকে সাথে নিয়ে আবার ভারতের হিন্দুদের একটি অংশকে এমনকি সে প্রকাশ্যভাবে স্লোগান দিচ্ছে, তোমরা যারা আমাকে মানবে জান্নাতে যাবে, যারা মানবে না তারা যাবে না। এই রকম একটি দজ্জালের পিছনেও আমাদের দেশের মানুষ একে একে যাচ্ছে। আপনারা বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন, শিবির করেন আর জামাত করেন, তবলিগ করেন আর আপনারা চরমোনাই করেন, যে যাই করুন না কেন, যদি আপনারা মুসলিম হয়ে জীবন কাটাতে চান তাহলে কোরআনের 5টি দাবি আপনাদেরকে মেনে চলতে হবে। কোরআনের 1 নম্বর দাবি হলো কোরআনকে কনস্টিটিউশন হিসেবে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো এই কনস্টিটিউশনের নিজস্ব ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর হলো এই কনস্টিটিউশন মাতৃভাষায় পড়ে জানতে হবে। 4 নম্বর হলো এই কনস্টিটিউশন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর হলো এই কনস্টিটিউশনের প্রচারক হতে হবে। আর এটি আমি বাংলাদেশী সেবা পার্টির একজন সেবক হয়ে, একজন পরিচালক হয়ে কন্টিনিউ বলেই চলেছি। আমি কখনো বিএনপিকে পছন্দ করি না, আমি কখনো আওয়ামী লীগকে পছন্দ করি না, আর আমি উলামা লীগ এবং উলামা দল এদেরকেও পছন্দ করি না। কারণ আমাদের দেশটি নষ্টের মূল কারণ হচ্ছে এই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান আর এই ধর্মজীবী আগুনখোর মৌলবী, বক্তা, জামানার ইমাম, পীর, হুজুর এবং যারা স্কলার্স আর শায়েখ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।